আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করছি হচ্ছে চ্যাপ্টার 1 এর প্রথম যে টপিক, সেটা হচ্ছে মাখারিজ অফ লেটার্স। আমি একটু আগে যেটা বলেছিলাম যে মাখারিজ মানে কি, কার মনে আছে? শাহিদা আপা, বাহির হওয়া। মাখা- মাখারিজ মানে কি? মাখারিজ মানে বাহির হওয়া। কি বাহির এক্সিট হওয়া? পয়েন্ট। এক্সিট পয়েন্ট। এক্সিট পয়েন্ট। দাঁড়ান, আমি যাকে জিজ্ঞেস করবো উনি উত্তর দেন, বাকিরা একটু কষ্ট করে সহ্য ধৈর্য ধরেন। বলেন এক্সিট শাহিদা পয়েন্ট। আপা, এক্সিট পয়েন্ট কি এক্সিট করবে? জিনাত আপা বলেন, জিনাত। এটা মাকারিজ পয়েন্ট হলো যে মুখের যে জায়গা থেকে এই হুম, এই ইয়েটা বের হয়ে যাবে আর কি, ইয়েটা যেটা কি? উচ্চারণ করবো, যেটা লেটার গুলো। লেটার গুলা বের হয়ে যাবে মুখ দিয়ে? না না, যে মানে এক্সিট পয়েন্ট মুখের যে জায়গা থেকে আর কি, যে লেটার, যেমন একটা এক্সাম্পল দিছো যে হলো নুন, নাকের কোথার থেকে, এটা নাকের এক্সিট পয়েন্ট। দেখেন একটা মার্ক করছি, এটা কি? সাউন্ড। সাউন্ড। আমি জিজ্ঞেস করছিলাম কে বের হয়ে যাবে, আপনি বলছেন ইয়ে বের হয়ে যাবে। ইয়ে হচ্ছে সাউন্ড। তার মানে হচ্ছে মুখের কোন জায়গা থেকে সাউন্ড বের হয়ে যাবে, হ্যাঁ দ্যাটস মাই মাখারিজ পয়েন্ট। ঠিক আছে না? আচ্ছা, হ্যাঁ এই যে মাখারিজ পয়েন্ট, এটাকে 5টা মেজর এরিয়াতে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে লিপস, একটা হচ্ছে টাং, একটা হচ্ছে নাজাল, একটা হচ্ছে মাউথ ক্যাভিটি, আর একটা হচ্ছে থ্রোট। 5টা। এটা এটা মাথায় রেখেন। আমরা কিন্তু নেক্সট ক্লাসে আমরা কিন্তু একটা কুইজ করব, এবং যখন কুইজ করব আমি আপনাদের বলে দিব যে এখানে দেখেন এই যে পেজ নাম্বারটা খেয়াল দেখেন, 9 নাম্বার পেজ। আমি 9 নাম্বার পেজ থেকে হয়তো 2-3টা কোশ্চেন করতে পারি। অতএব তখন কিন্তু এখান থেকে আসবে এরকম কোশ্চেন যে মেজর পয়েন্ট কয়টা ছিল, 5টা, 3টা, 2টা। আপনাকে বলতে হবে যে 5টা ছিল। হুম। তো 5টা ছিল, 5টা মনে রাখার জন্য প্রথমটা হচ্ছে লিপস, পরে টাং, নাজাল, মাউথ ক্যাভিটি এন্ড থ্রোট। তারপরে আমাদের যত 28টা 29টা অক্ষর, প্রত্যেকটা অক্ষর কোনো না কোনো এই ভাগের মধ্যে পড়েছে। কোনোটা আইদার লিপে, কেউ টাঙে, কেউ থ্রোটে, কেউ মাউথ অথবা নাজাল। ক্লিয়ার এ পর্যন্ত? ভরত ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আপনার জি প্লিজ। নুনটা যে নাক দিয়ে যে সাউন্ডটা বের হচ্ছে, জি, মাকারিজ পয়েন্ট যেটা বলছেন, এটা কিভাবে বুঝবো যেটা নেজাল ক্যাভিটি দিয়ে বের হচ্ছে? নাকের কাছে যখন আসবো তখন বুঝতে পারবেন। এখন এখন অত দূর পর্যন্ত যাওয়া যাবে না, জাস্ট আপাতত যেখানে আমরা আছি সেটাকে বুঝে নেন যে কিছু অক্ষর নাক দিয়ে বের হচ্ছে। ঠিক আছে? যখন আমরা ওখানে যাব তখন আমরা বুঝাবো যে আসলে নাক দিয়ে বলতে আমি কি বুঝিয়েছি। যেমন আমার ধরেন এখানে আমি টাং দিয়ে বলছি, টাং দিয়ে তো শুধু শব্দ বের করতে পারবেন না। ঠিক আছে? এই টাং বের করতে গেলে, সাউন্ড বের করতে গেলে টাঙের সাথে দাঁতের কোনো একটা মিশ্রণ লাগবে। হুম। সো তা- আমরা যদিও মেজরলি মানে মানে ভেরি হাই লেভেলে 5টা ভাগে ভাগ করেছি, আসলে এই টাঙের ভিতরে অনেকগুলা ভাগ থাকবে। সেম ভাবে নাজালও তাই। হুম। হুম। আমরা প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ছবি দেখবো, যখন ছবি দেখবো তখন উই উইল হ্যাভ এ বেটার পিকচার ইনশাল্লাহ। হ্যাঁ। এখানে দেখেন, এই যে 5টা, এই 5টাকে আবার 17টা ভাগে ভাগ করা হবে, 17 সাবসেকশনস। হ্যাঁ। এটা আমরা অল দ্য ওয়েতে যখন যেতে থাকবো তখন দেখে ফেলবো ইনশাল্লাহ। এখন এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই, আমরা জাস্ট এটার সাথে আস্তে আস্তে আগাই। এই পেজটা খুব ইম্পর্টেন্ট। এই পেজটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় আপনাদেরকে এটা আমি প্রিন্ট করতে বলেছিলাম, একটা পেজ প্রিন্ট থাকার করেছি কথা। অলরেডি। Good. প্রিন্ট করেছি। যারা প্রিন্ট করেছেন তাদের জন্য খুব ভালো, যারা প্রিন্ট করতে পারেননি তারা প্রিন্ট করবেন ইনশাল্লাহ। এই কাগজটা খুব কাজে দিবে। এটাকে আমি এখানে স্লাইডে দেখানোর জন্য খুব ছোট করে দেখাচ্ছি, কিন্তু আপনাদের যেটা ছিল যে 2 পেজ আলাদা আলাদা আছে, আপনারা 2 পেজ চাইলে একটা পেজের মধ্যে 2 সাইডে প্রিন্ট করতে পারেন, যাতে আপনার একসাথে থাকে। 2টা আলাদা আলাদা পেজে প্রিন্ট না করে একটা পেজেরই যদি 2 সাইড করেন তাহলে একটা হ্যান্ডি হাত থাকবে। এই কাগজটা আপনারা সবসময় হাতে রাখবেন থ্রু আউট দ্য জার্নি। হয়তো কিছুদিন পরে আর লাগবে না, বাট আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট আগামী 2-3 মাস এই কাগজটা যেন সবসময় হাতে থাকে। এটা মানে কি? হ্যাঁ, এটার মানে কি সেটা আমি যদি গেস করতে বলি কাউকে, আহ শারমিন আপা বলেন দেখি, এটা আসলে মানে জিনিসটা কি? ভাইয়া আমাকে আজ করেছেন। হুম। শারমিন সুলতানা। এটা হলো যে আমাদের হলো মানে এক একটা মাখের যে আপনার অ্যারাবিক লেটার গুলা কিভাবে এসেছে ডিফারেন্ট ওয়েতে, যে কোরআনে এক এক জায়গায় এক এক রকম করে লেটার গুলা থাকবে, ডিফারেন্সটা বোঝানোর জন্য। হুম। হচ্ছে, আর একটু যাই দেখি। আহ আজিজুল হক, আজিজ ভাই বলেন তো। আপনারা এখনো জানেন না, সো ভুল হলে কোনো সমস্যা নেই, জাস্ট আমি গেস করতে বলছি। ব্রেন স্টর্মিং। Different form of letter.
এ তো ভাই অ্যালফাবেট গুলি না ভাই? হচ্ছে। আচ্ছা, আমি এটা দেখাই একটু। এটা আসলে আপনাদের এরকম একটা জিনিস প্রিন্ট করার কথা ছিল, কিন্তু এভাবে নাই। আমি আগের ব্যাচে, আমার প্রথম দিকের ব্যাচে এরকম দিতাম, একটা পেজ দিতাম, যে পেজের ভিতরে তারা লিখতো। এটা আসলে কি, এটা একটু দেখাই এক্সাম্পল। যেমন ধরেন এটা একটা অক্ষর তা। হুম, হুম। এই তাটা বিগিনিং অফ দ্য ওয়ার্ড দেখতে কেমন? এটা আগে বুঝছি, কালকে বললাম না? হ্যাঁ, তার মানে এই তা যখন শব্দের শুরুতে ব্যবহার হয় তখন সে দেখতে থাকে এমন। এরকম জি ভাই। এরকম। হুম। যখন শব্দের শুরুতে থাকে কিন্তু সে আবার আরেকটা অক্ষরের সাথে যুক্তাক্ষর থাকে, যেমন হায়ের সাথে যখন যুক্তাক্ষর থাকে তখন সে তাটা এরকম দেখতে হয়। এরকম হয়েছে। হুম। জি এবার এই একই তা, এ হচ্ছে তার মেইন চেহারা। হ্যাঁ, কিন্তু এ যখন আবার মিডল অফ দ্য ওয়ার্ড হয়, মানে শব্দের মাঝখানে আসে, তখন সে দেখতে হয় এরকম, দুদিক থেকে দাগ হয়, মাঝখানে উঁচু হয়ে যায়। মাঝখানে উঁচু হয়েছে। হ্যাঁ, আবার যখন সে এন্ড অফ দ্য ওয়ার্ড, মানে একটা শব্দের শেষে আসে, তখন সে এরকম হয়, অথবা এরকম হয়, অথবা এরকম হয়, অথবা এরকম। এন্ড অফ দ্য লেটার, এন্ড অফ দ্য ওয়ার্ড অনেক সময় বিভিন্ন রকমের চেহারা হয়। সর্বোচ্চ 4টা হয়, 4টার বেশি হয় না। মানে উপরে 2 নক্তা থাকলে সেটা তা, তাই না? সব সময় না, এটাই হচ্ছে একটা মজার ব্যাপার। হুম। উপরের 2 নোক্তা আরো আছে অনেকের। এই যে এটা কি, এটা তো তা না। আচ্ছা, দোয়া। না, এটা হচ্ছে কফ। কফ কফ, কফ। কফ। হ্যাঁ, তার মানে 2 নোক্তা থাকলেই হবে না, এই জন্য আমাকে চেহারা জানতে হবে। অনেক সময় কনফিউশন চলে আসতে পারে। যেমন এখানে আমার 2 নোক্তা আছে, এটা এখানেও 2 নোক্তা আছে, কিন্তু আমি এইখানে যখন আমি দেখছি, যখন আমি এই জিনিসটাতে এটা তো দেখছি, এটা তখন তো আমি কি বুঝছি? তখন আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে মিডল অফ দ্য ওয়ার্ড, তাই না? হুম, হ্যাঁ। এটা তা ভাই। হ্যাঁ, এটা তো কিন্তু কিন্তু এইটা কি? এটা হচ্ছে বিগিনিং অফ দ্য ওয়ার্ড। তার মানে এইটা এবং এটা এক চেহারা না। কিন্তু এই জিনিসটাই, যে এই ভদ্রলোক যদি এখানে থাকতো তখন তার চেহারাটা কিরকম হতো? চেহারাটা হতো এরকম, ইয়া তা ওয়া বা, এইখানে থাকতো কাফ। কফ। তখন তার মানে দাঁড়ালো হচ্ছে, এই যে কফটার জন্য দেখেন এই জায়গাটা একটু গোল্লা হয়েছে, আর তায়ের জন্য জাস্ট ইয়া তা এরকম। তোমার দুইটা 2 চেহারা না? হ্যাঁ হ্যাঁ। তার মানে আমাকে, আমার জন্য জানা খুবই জরুরি যে একটা অক্ষরের মাঝখানে চেহারাটা কেমন, শব্দের শুরুতে কেমন, শেষে কেমন। শেষে কেমন। এবং দিস ইজ দ্য থিং উইচ উইল কিল আস, টু বি অনেস্ট। এভরি ডে আমরা এই ভুলটা করতে থাকবো, এবং আমি এটা নোন ভুল, এমন না যে আপনি জানেন না, আপনি জানবেন তারপরও ভুল করবেন। এটা একদম মানে মানে প্রতিষ্ঠিত ভুল, এবং আমার কাজই হবে হচ্ছে এই ভুলগুলা ঠিক করে দেওয়া। এবং সেই জন্যই আমরা যে হোমওয়ার্কটা আজকে দিব, সেই হোমওয়ার্কটা আপনাদেরকে খুব মন দিয়ে করতে হবে। কারণ আমি যেমন আমার নিজের ব্যাপারে কিছু কিছু যদি কনফিডেন্টলি বলতে পারি, সেটার মধ্যে এই একটা জিনিস আমি খুব কনফিডেন্টলি বলতে পারি, যে আমি যদি একমাত্র ইন্টেলেকচুয়ালি ডিসেবল না হই, আই উইল নেভার বি কনফিউজড এই অক্ষরটা কি, ইনশাআল্লাহ। এই যে কনফিডেন্সটা, এটার কারণ হচ্ছে আই হ্যাড টু গো থ্রু দিস রিগোরাস প্রসেস, যে একটা অক্ষর এরকম পেজ বাই পেজ আমি লিখতাম, যে কোনোভাবেই যেন এই অক্ষরটা আমার মাথার মধ্যে কখনোই কনফিউশন ক্রিয়েট না করে, যেটা কি জিম, নাকি এটা জা, নাকি এটা দা, নাকি দদ, এটা ত, তা, কফ। জীবনও হবে না ইনশাল্লাহ। এটার মাশাআল্লাহ। একটাই কারণ, আমি এইটা মানে বহুবার লিখেছি নিজের হাতে, পেজ বাই পেজ লিখেছি। তো আপনাদেরকে সেটা বলতে চাচ্ছি না যে আপনি প্রত্যেকটা রকম এতগুলো পেজ লেখেন। আমি আপনাদের কিছু হোমওয়ার্ক আজকে দিব, সেই হোমওয়ার্কটা যখন করবেন তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন হোমওয়ার্ক নিয়ে বলবো না, একটু আগাই, তারপরে হোমওয়ার্কটা বলবো। হোমওয়ার্কটা খুব ইজি, কিন্তু এই হোমওয়ার্কটা রেগুলার করবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে। যেই মানে আমার স্টুডেন্ট হোমওয়ার্ক গুলা টাইম মতো করে না এবং হোমওয়ার্ক আলটিমেটলি জমা দেয় না, তারা প্রবলেম পড়তে থাকে। এবং প্রবলেম পড়াটা এরকম হয়, যেমন ধরেন একসাথে হাজবেন্ড ওয়াইফ দুজনেই ক্লাস করছে, এখানে আমার ভাইরাও আসেন, বোনরাও আসেন। আমি সত্যি কথা বলি, সেটা হচ্ছে যে আমার আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, আমাদের ভাইরা ক্লাসে আসে না কদিন পরে, একটা ক্লাস বাদ দেয়। এই সমস্যা, ওই সমস্যা, অফিসে সমস্যা ছিল, আজকে ভাই বাচ্চারা নামাইতে গেছি, বাজার করা হয়নি, এই সেই বুঝুন বুঝুন, অনেক কাহিনী। বরং আপারা খুবই সিরিয়াস। এবং আমি জানি না আজকে কজন এখানে আছে, 10-11 জন যারা আছেন,
আলটিমেটলি প্রত্যেকটা মহিলা ঠিক মতো ক্লাস করবে আর পুরুষগুলো আসবে যাবে সুইং। হ্যাঁ, এবং হোমওয়ার্কের ক্ষেত্রে মেয়েরা খুবই সিরিয়াস। যেদিন ডিউ ডেট তার 2 দিন আগে জমা দিয়ে দেয়। আর ভাইদের আমার ফোন করতে হয়, ভাই এখনো তো হোমওয়ার্ক পেলাম না। ফরহাদ ভাই আমার ওয়াইফ কিন্তু আছে একই সাথে আপনার সাথে। ব্যাস, তাহলে আমার আর কিছু বলার দরকার নেই। আজকে রেকর্ডিংটা থাকলো, 3-4 দিন পরে রেকর্ডিংটা আমি আপনাদের শোনাবো, ঠিক আছে? আমাকে যদি ভুল প্রমাণ করতে পারেন, আই উইল বি মোর দ্যান হ্যাপি ইনশাআল্লাহ। 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 মনে থাকে যেন, হ্যাঁ, ভুল প্রমাণ করিতে করেন, আমি চাই ভুল প্রমাণিত করেন। আমি মেয়েদের নিয়ে আপাদের নিয়ে মোটেই চিন্তিত না। আমি জানি তারা এমনি ভালো করবে, কিন্তু তারা সবচেয়ে বেশি কষ্ট করে, তাদের বাসায় ছোট বাচ্চা থাকে। আমি এমনও দেখেছি যে আমার এক স্টুডেন্ট ছিল, আপার নাম আমি ভুলে গেছি, বাট মনে থাকলে এখন বলার দরকার নেই। বাট উনি মানে এত ছোট বাচ্চা, 2 বছরের 1.5 বছরের বাচ্চা কাঁদতো, উনি ক্লাসের মধ্যে করতে কি বারবার মিউট আনমিউট করতো। পরে আমি বলছি কোনো সমস্যা নেই, লেট হার ক্রাই, কিন্তু আপনি ক্লাসে যে আসছেন এতেই আমি অনেক খুশি। মানে বাচ্চা পাশ দিয়ে কাঁদতেছে, উনি বাচ্চা কোলে নিয়ে একবার মিউট করে আর একবার বলে কি ভাইয়া একটু ওটা থামায় নি তারপরে পড়া দিচ্ছি। তোর ফোনটা দে। আপনি জাস্ট চিন্তা করেন যে মানে ডেডিকেশনটা কোন লেভেলের। আর আমি যদি আমার ভাইরে ফোন করি, ভাই গেছে আজকে অমুক জায়গায় ঘুরতে, অমুক জায়গায় এই সেই, সে অফিস থেকে বেরোতে পারে নাই, আরে আগডুম বাগডুম, আমরা কেউ চাকরি বাকরি করি না, তারাই শুধু করে। তো মানে আমি যদিও বলছি, বাট দিস ইজ আ ফ্যাক্ট। বাট প্লিজ হোমওয়ার্কটা টাইম মতো দেন, দেখবেন যে এই প্রবলেমটা হবে না। প্লিজ হোমওয়ার্কটার ব্যাপারে খুব সিরিয়াস হন। এবং আমি যে ছোট্ট ভিডিওটা বানিয়েছিলাম, ওইখানে একটা জিনিস আমি বারবার বলেছি, আজকে আবার রিমাইন্ড করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা এইটা হোমওয়ার্কটা কিভাবে দিতে পারবেন জানেন? যখন আপনি একটা স্কেডিউল ঠিক করবেন, আপনার নিজের স্কেডিউল, যে ধরেন আচ্ছা আমি হোমওয়ার্কটার জন্য কখন পড়তে বসবো, এটা আপনার নিজেকে এটা বের করতে হবে। বের করে আপনি একটা ক্যালেন্ডার পিন করবেন, আপনার ফোনের ভিতরে একটা রিমাইন্ডার দিবেন যে ঠিক আছে আমার ক্লাসটা হয় হচ্ছে বুধবারে, ওয়েনেসডে, আমি হোমওয়ার্কটা জমা দিতে হবে হচ্ছে মানডে, তাহলে আমাকে অ্যাটলিস্ট ফ্রাইডেতে একবার দেখতে হবে। আবার উইকেন্ডে স্যাটারডে ছুটি দাওয়াত থাকে, তাহলে সানডেতে আবার একটু দেখার চেষ্টা করবো। আপনি এরকম করে একটা রুটিন করবেন। আচ্ছা এখন এই সানডেতে আপনি কখন করবেন? সন্ধ্যাবেলা করবেন নাকি ভোরবেলা করবেন? আমার জন্য ফেভারিট হচ্ছে আফটার ফজর। আপনার হয়তো নাও হতে পারে, আপনি হয়তো ভোরবেলা কাজে চলে যান, হোয়াট এভার ইট ইজ। আপনি আপনার রুটিনের ভিতরে অবশ্যই একটা মার্ক করবেন যে আমি এই হোমওয়ার্কটা করব এই তারিখে এই সময়, আমি ওই টাইমে একটা ফোনের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখবো। এবং এটা প্রথমে দিবেন হচ্ছে সপ্তাহে 1 দিন, তারপরে যখন পড়া বাড়তে থাকবে তখন সপ্তাহে দিবেন 2 দিন, পড়া যখন বাড়তে থাকবে সপ্তাহে 3 দিন। ইউ কিপ চেঞ্জিং ইউর schedule, বাট ইউ নিড টু হ্যাভ আ schedule। এইটা কি আমরা পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। পারবো। ইনশাআল্লাহ ভাই। দেখি আরো ভাইদের একটু ইনশাল্লাহ শুনি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন যেটা করব সেটা হচ্ছে যে এই ইনফরমেশন গুলা ইনশাল্লাহটা আমি কাগজে লিখে রাখবো। আমি আমার আগের ব্যাচের ইনশাল্লাহ লিস্টটা দেখাবো। সুন্দর মতো তারা আমাকে লিস্ট সহ দিছে যে 8টা থেকে 9টা শনিবারে সকালে, আরেকজন দিচ্ছে হচ্ছে রাত্রেবেলা 10টা থেকে 10:30টা। আপনারাও আমাদেরকে এরকম একটা করে প্রত্যেকের কমফোর্টেবল টাইমটা দিবেন। আমি একটা সুন্দর এক্সেল ফাইলে লিখে রাখবো এবং আপনাদের মনে রাখার জন্য আমি একসময় আপনাদের শেয়ার করবো ইনশাল্লাহ। ঠিক আছে? শুনতে মনে হচ্ছে যে খুব বাচ্চাদের মতো আমি মানে মনিটর করছি, বাট দ্যাটস দ্য ওয়ে আই হ্যাড টু গো থ্রু। মানে আমি যদি এরকম না গুতাই কিছুই আগায় না। হ্যাঁ, আমি বারবার বলছি একটা রুটিন বানায় আমার রুটিন আমাকে শেয়ার করেন ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক এই আছে। পেজটাতে কারোর কোনো সমস্যা আছে বুঝতে? এখানে আসলে বোঝার কিছু নাই, এটা শুধু মনে রাখতে হবে যে প্রত্যেকটা অক্ষরে বিভিন্ন চেহারা আছে, বাট একবারে সব মনে রাখার দরকার নেই। আমরা প্রতিদিন 2টা থেকে 3টা সব অক্ষর শিখবো, একবারে সব অক্ষর শিখবো না। আজকে শিখবো, দেখেন কোথায় যাব আমি দেখাই। আজকে আমরা সম্ভবত 3টা অক্ষর শিখবো, এই যে আলিফ ইয়া ওয়াই, 3টা অক্ষর দিয়ে আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমরা যখন এই 3টা অক্ষর শিখবো, নেক্সট দিন হোমওয়ার্ক থাকবে শুধু এই 3টা অক্ষর খুঁজে বের করা। এই খুঁজে বের করা মানেই হচ্ছে আপনি জানবেন আলিফ দেখতে কেমন, ইয়া দেখতে কেমন, ওয়াও দেখতে কেমন। এর পরের দিন আমরা হয়তো বাকি আরেকটা 3টা শিখবো। এরকম করে আমরা মোটামুটি 6 সপ্তাহের ভিতরে সবগুলা অক্ষর আমাদের শেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা উইকলি 3টা থেকে 4টা অক্ষর শিখবো, বেশি না। হুম। ইয়া। আচ্ছা, এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমি হয়তো বলতে আগে মিস করেছি নাকি জানি না, সেটা হচ্ছে যে আমরা যেই অ্যালফাবেট সিকোয়েন্সে ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা জিম হা খা, দ্যাটস
ওয়ে অফ মেথড যেটা অনেকে শেখায়, বাট আমি সেভাবে যাব না। আমি যাব কিভাবে? আমি যাব হচ্ছে এই যে মাখারিজের যে মেজর পয়েন্টগুলো আছে সেই সিকোয়েন্সে যাব। তার মানে আমি প্রথমে শিখবো হচ্ছে এইটা, যে এই গ্রুপের মধ্যে কে কে আছে, তারপরে শিখবো হচ্ছে থ্রোটে কে কে আছে, তারপর টাঙে কে কে আছে, লিপসে কে কে আছে, তারপর নেজালে কে কে আছে। আমি এই সিকোয়েন্সে যাব। ধরেন দেখা গেল যে এখানে আছে 3টা, সরি, ধরেন দেখা গেল এখানে আছে 3টা, এখানে দেখা গেল 6টা, এখানে দেখা গেল হচ্ছে, ধরেন আমি জাস্ট এক্সাম্পল বলছি, এখানে 6টা, এখানে দেখা গেল 5টা। হ্যাঁ, আমি এই সিকোয়েন্সে যাব। এখন এইখানে দেখেন এটার ভিতরে আছে হচ্ছে 3টা, আলিফ, ইয়া, ওয়া। এদের কোনো সিকোয়েন্স নাই, তাই না? কোথায় আলিফ? আপনি যদি পুরোনো জিনিস হিসাব করেন, পুরোনো সিকোয়েন্সে প্রথমে আলিফ, ইয়া আর ওয়াও কোথায়? একদম নিচে না, একদম শেষে ছিল। তা আমি 3টাকে এক জায়গায় নিয়ে আসছি। তো আমরা শিখবো হচ্ছে এইভাবে, ডাজন্ট ম্যাটার হুইচ সিকোয়েন্স ইট ওয়াজ, বাট উই উইল নো অ্যান্ড মেমোরাইজ দিস বেসড অন দিস সিকোয়েন্স। ঠিক আছে? জি। আচ্ছা, হুম। তাহলে আমরা আজকে প্রথম যাব কোনটা? মাউথ ক্যাভিটি। লেটস গো। এখানে কি বলছে? মাখারিজ লেটার মাউথ ক্যাভিটিতে 3টা অক্ষর আছে। মাউথ ক্যাভিটি জায়গাটা কোনটা? এই যে আমাদের যেটা মাড়ির যে এই যে পিছনে যে জায়গাটা, এই জায়গাটার কথা বলা হচ্ছে। হ্যাঁ, আ, ওয়াও, ইয়া। এখানে দেখবেন কোনো কিছু সাথে কোনো কিছু আসলে খুব বেশি টাচ খাচ্ছে না, সাউন্ডটা বের হয়ে যাচ্ছে। দেখেন সাউন্ডটা এই যে এখান থেকে বের হয়ে যাচ্ছে, এখান থেকে এসে এখান দিয়ে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, এই জায়গা দিয়ে এসে এখান দিয়ে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে এই 3টা অক্ষরকে আমরা বলছি হচ্ছে মাউথ ক্যাভিটি, আলিফ, ওয়াও অ্যান্ড ইয়া। এখন এই জিনিসগুলা ঠিক ডাইরেক্ট কোনো এফেক্ট করে না, কারণ আমাদের এটা পরিচিত, এই জন্য আমি খুব ডিটেলে গিয়ে উচ্চারণ করছি না। বাট আলিফ উচ্চারণ আমরা জানি, আলিফ। হ্যাঁ, ওয়াও, ইয়া। কারোর কি কনফিউশন আছে এই 3টা উচ্চারণের ভিতরে? আচ্ছা, আমরা একটা কাজ করি, সবাই একটু আনমিউট করি। আমি যখন আলিফ বলবো আমার সাথে আলিফ বলবেন, আমি যখন ওয়াও বলবো আমার সাথে ওয়াও বলবেন, আমি ইয়া বললে ইয়া বলবেন। আমি শুনলে বুঝতে পারবো যে কারোর উচ্চারণে হেরফের হচ্ছে নাকি। সবাই একটু আনমিউট করেন। যদি কারোর বাসায় কোনো সমস্যা না থাকে ব্যাকগ্রাউন্ডে, তাহলে আমরা সবাই আনমিউট করি ইনশাল্লাহ। তাহলে প্রথম অক্ষরটা হচ্ছে আলিফ, আলিফ। আলি আলি সেকেন্ড হচ্ছে ওয়াও, ওয়াও। ওয়াও ওয়াও তারপরটা হচ্ছে ইয়া। ইয়া। ইয়া 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 গুড, কারোরই কোনো উচ্চারণের সমস্যা নাই। আলিফ, ওয়াও। ইয়া। আলিফ তাহলে আজকের ক্লাস ওয়াও, শেষ, তাই না? 3টা ইয়া। অক্ষর শিখে ফেলছে, আর তো কিছু নাই। আলিফ ওয়াও আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা উচ্চারণ শিখছি, কিন্তু এটা চেহারা কিন্তু খুব ইন্টারেস্টিং। সেটা আজকে আমরা শিখবো, যেটা আমরা আসলে আগে জানতাম না, যে আলিফ কি জিনিস। আলিফ সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে, সেই ভুল ধারণা আজকে চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি কার কার চেঞ্জ হবে, কার কার চেঞ্জ হবে না। হয়তো অনেকে জানেন, হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্যই বলি, আলিফ দিয়ে কি কখনো কোনো শব্দ শুরু হয়? কারো ধারণা আছে? না। একটা আলিফ শব্দ লাম বলুন দেখি আলিফ দিয়ে শুরু হয়। আলিফ, লাম, মিম। মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম কোনো শব্দ না। আলিফ লাম মিম 3টা আলাদা আলাদা অক্ষর, এটা কোনো শব্দ না। আলাদা অক্ষর, ইয়া। কিন্তু একটা শব্দ বলতে পারবেন যে শব্দটা শুরু হয় আলিফ দিয়ে? না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গুড গুড গুড। আর আর কার কি মনে পড়ে? আল্লাহ, আল্লাহ। আচ্ছা, আর আর ওইরকম ও আচ্ছা শুরুটা বলতেছেন আচ্ছা যে কোনো একটা শব্দ বলেন, যেসব আপনার ধারণা একটা আলিফ দিয়ে শুরু হয়। হ্যাঁ, আচ্ছা, লাম তার তারপরে অনেকেরই ধারণা যে আলিফ দিয়ে একটা শব্দ শুরু করা যায়, তাই তো? শুরু করা যায় না। যায় না। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা কেউ কেউ জানেন যে যায় না। আচ্ছা, এখানে যে ছবিটা দেওয়া আছে, এই বক্সটা দেখে একটু বোঝার চেষ্টা করেন, দেখেন কি আছে সেখানে। বলতে যাচ্ছে বিগিনিং অফ দ্য ওয়ার্ড, মিডল অফ দ্য ওয়ার্ড, এন্ড অফ দ্য ওয়ার্ড, তাই না? এখানে দেখেন তো, এখানে এটাতে কাটা দেওয়া না? তার মানে কি? তার মানে শুরু হচ্ছে হবে না। এই আলিফ মিনিং এ কোনো ওয়ার্ড হবে না। শব্দের শুরুতে কখনো আলিফ আসে না। না। এই কথাটা কি খুব অবান্তর মনে হচ্ছে না? এটা কোনো কথা হলো যে আলিফ
তো আমি জানি আলিফ আছে, একটু আগে যে বললেন আল্লাহ শব্দে আলিফ আছে, আলহামদুলিল্লাহ আলিফ আছে, তাহলে সেই আলিফ, তাহলে এই কথাটা তো ভুল। আলিফ আরেকটা কিছুর সাথে থাকতে হয়, আলিফের সাথে। আর হামজা। হ্যাঁ, গুড। তার মানে হচ্ছে শব্দের শুরুতে কখনো আলিফ হয় না। তার মানে আমরা যেটাকে আলিফ ভাবতাম এতদিন, যেমন আল্লাহ শব্দে কেউ বললেন যে আল্লাহ শব্দে আলিফ আছে, তাই না? ওটা আসলে জি। আলিফ না। দেখতে আলিফের মতো খাড়া হতে পারে, বাট আলিফ না। ওটা আসলে কে? হামজা। ও হামজা। হামজা। হুম। দুটার উচ্চারণই সেম, আ। হামজা। আচ্ছা, সরি, দুটার উচ্চারণ সেম না, আমার একটা ভুল হয়ে গেল কথা। আলিফের কোনো উচ্চারণ নয়, আলিফ ডাজন্ট হ্যাভ এনি সাউন্ড। দেখেন এই কথাটা কিন্তু এখানে কোথাও লেখা নাই, নাকি লেখা আছে? রাইট লেখা থাকতেও পারে। আছে, আছে, এই যে এখানে আছে, হ্যাঁ, আলিফ ডাজন্ট হ্যাভ এনি সাউন্ড। আচ্ছা না? হুম, এই কথাটা মনে রেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আলিফের কোনো সাউন্ড নাই। এই জি। কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যে কোনো অক্ষর, এই যে 28 বা 29টা যে অক্ষর আছে, সে প্রত্যেকটা অক্ষরের নিজস্ব একটা সাউন্ড আছে, তাই না? জি। যেমন ধরেন বা, তা, হুম, হুম। যা, হ্যাঁ, জা, র, আ, প্রত্যেকটা আলাদা আলাদা সাউন্ড আছে। আলিফের কোনো সাউন্ড নাই। তার মানে হচ্ছে আলিফকে কখনোই আমরা জেড জবর পেশ দিয়ে উচ্চারণ করতে পারবো না। সাউন্ড তখনই আসবে যখন সেটাকে আমি কোন রকম জেড জবর পেশ ইউজ করবো তাতে, তাই না? হারাকা ইউজ করব, দাম্মা, পাথা দাম্মা কাজটা ইউজ করতে পারবো না। তার মানে আলিফ ডাজন্ট হ্যাভ এনি সাউন্ড। তাহলে আলিফের কাজ কি? ওই যে ভাই একটু আগে বলছিলেন যে ওই এক্সটেন্ড করা এটা। হ্যাঁ, আরিফের কাজ হচ্ছে মাদ পারপাস ইউজ হয়, যে মাদ আমরা এখনো শিখি নাই, আমরা আরো পরে গিয়ে শিখবো। শুধু মনে রাখবেন যে আলিফের কাজ হচ্ছে একটা শব্দের ভিতরে টান দেওয়ার জন্য ইউজ হয়। জি। যেমন আমরা ওখানে শিখেছিলাম লা, লায়ের সামনে যখন আলিফ থাকে তখন লাটা লম্বা লা হয়, লা। এই হচ্ছে আলিফের কাজ, আর কোনো কাজ নেই। টোটাল অ্যারাবিক গ্রামারে কোনো জায়গায় আলিফের আর কোনো কাজ নেই, এই একটাই কাজ। হ্যাঁ, কিন্তু এটা খুব মেজর একটা কাজ। এই আলিফের টানটা যদি আপনি না দেন, শব্দের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে চেঞ্জ হয়ে যাবে। কখনো আপনি এক বচনকে দ্বিবচন হবে, কখনো দ্বিবচনটা বহু বচন হয়ে যাবে। লবণের মতন হ্যাঁ, আপনি আপনি পুরা এই যে মাখারিজ যত রুল শিখছেন, মাখারিজের সাথে তাজউইদ রুল শিখছেন, দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট রুলস হচ্ছে আলিফকে টাইম মতো ইউজ করা। আপনি যদি আলিফকে যদি ঠিক মতো ইউজ না করেন, দ্যাট উইল বি আ ডিজাস্টার। সো মেজর রুলস হচ্ছে আলিফকে চেনা, কোথায় আলিফ আছে, এবং আলিফকে আমি ঠিক মতো ডাক দিলাম নাকি। এটা কি? মনে থাকবে এটা? জি। আচ্ছা, এবার দেখেন আলিফের, যেহেতু আমি বললাম আলিফের বিগিনিং অফ দ্য ওয়ার্ডে আলিফের কোনো চেহারা নাই, তার মানে আলিফ বিগিনিং অফ দ্য ওয়ার্ড হয় না, আলিফ মিডল অফ দ্য ওয়ার্ড হয়। মিডল অফ দ্য ওয়ার্ড যখন হয়, ইন্টারেস্টিং হচ্ছে আলিফ ডান দিকের কোনো, যখন এই ছবিটা দেখে আপনি হয়তো বুঝতে পারছেন না ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে সে বলতে চাচ্ছে এই যে আলিফ, এই আলিফটা ডান দিকে যদি কোনো অক্ষর থাকে, ধরেন এখানে একটা অক্ষর আছে, ধরেন বা, সাপোজ বা, এই বায়ের সাথে আলিফ ডান দিক থেকে যুক্ত হয়, কিন্তু আলিফ তার লেফটে যেটা থাকে, লেফট সাইডে, সেটার সাথে সে কানেক্ট হতে পারে না, এই জন্য মাঝখানে একটা গ্যাপ আছে, দেখেন, তাই না? জি। তার মানে এখানে এখানে বলতে চাচ্ছে যে আলিফ, দিস ইজ আলিফ, দিস ইজ আলিফ, দিস আলিফ ক্যানট কানেক্ট উইথ দ্য লেফট সাইড, ইট ক্যান অনলি কানেক্ট উইথ দ্য রাইট সাইড। যদি শব্দের মাঝখানে হয়, যেমন ধরেন এই যে বা, বু, বায়ের সাথে আলিফ আছে, পরে আবার একটা বা আছে, ডান দিকের বায়ের সাথে সে ঠিক মতোই কানেক্ট হচ্ছে, তাই না? জি। কিন্তু বামেরটার সাথে সে কানেক্ট হতে পারে নাই। এটাই হচ্ছে আলিফের ধর্ম। আলিফ যখন শব্দের মাঝখানে থাকে, সে ডান দিকের সাথে কানেক্ট হয়, বাম দিকের সাথে কানেক্ট হয় না। জি। যদি দুই দিকে কানেক্ট হয়, তখন সেটা কি হয়ে যাবে? অন্য আরেকটা অক্ষর, তখন আলিফ থাকবে না। যদি কোথাও এভাবে লেখা থাকে, ধরেন বা, তখন এটা আর আলিফ থাকবে না, তখন কি হবে? লাম হয়ে যাবে। লাম যদিও আমরা এখনো শিখি নাই, বাট দ্যাটস নট আলিফ এনিমোর। আমরা যেটুকু শিখেছি সেটার উপরে বোঝার চেষ্টা করি, যে যদি কখনো আমি দেখি যে আলিফটা দুই সাইডে যুক্ত, তার মানে হি ইজ নট আলিফ, হি ইজ সামওয়ান এলস।
সে সামওয়ান এলসটা আমরা কোনো জানি না, কেউ কেউ জানে কেউ কেউ জানে না। আমি তো বলেছি যে আমার সাথে যারা আছে তারা কেউ কিছু জানে না। তো না আজকে জানি আপনারা এটুকুই শিখলেন যে আলিফ ডান দিক থেকে কানেক্ট হয়, বাম দিকে কানেক্ট হয় না। না। জি আচ্ছা, এটা হচ্ছে শব্দের মাঝখানে। আর শব্দের শেষে গেলে সেম জিনিসে ডান দিক থেকে হয়। কোনো কোনো সময় আলিফ একা থাকে। এই যে ক্রস দেওয়ার মানে হচ্ছে সে একটা শব্দ শেষ হয়ে গেছে, তারপরে সে নিজে আলাদা দাঁড়িয়ে গেছে। দেখেন এখানে র, র এর পরে আলিফ আলাদা হয়ে গেছে। কোথায়? সে ওই যে বামে একটা ও দাগ। আচ্ছা আচ্ছা। এই যে র এর পরে আলিফ আলাদা, না না। তার মানে এই এক্সট্রা দিয়ে বোঝাচ্ছে যে আগে ডান দিকে যা ছিল সেটাকে রেখে সে আলাদা করে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, আরেকটা ভাবে আলিফ হতে পারে ইয়া লেখা থাকে ইয়ার উপরে। আরেকটা হতে পারে হচ্ছে ইয়া এরকম আলাদা করে থাকে তার উপরে। সেক্ষেত্রে উচ্চারণটা শর্ট হবে নাকি? না, উচ্চারণ আমরা এখনো জানি না আপা, আচ্ছা আমরা এখন উচ্চারণ জানি না। আমরা জাস্ট এখন কি শিখছি? আলিফ হলে অক্ষর শিখছি, কোনটা আলিফ এটা শিখছি। আচ্ছা উচ্চারণ আমরা কখন পাবো? যখন আমরা হারাকা দিব, মানে এই আলিফের উপরে একটা জবর জেড থাকবে, তখন আমরা উচ্চারণ পাবো। দেয়ার ইজ নো উচ্চারণ ইয়েট। আমরা এখন যে স্টেজে আছি, এখন শুধু অক্ষর জ্ঞান শিখিতেছি, মানে একদম ক্লাস ওয়ানেও পড়ি না, নার্সারি টার্সারিতে পড়ি না। হ্যাঁ হ্যাঁ, আমরা জাস্ট অক্ষর চিনছি, যেটা এটা দেখতে কেমন। আলিফ দেখতে কেমন, সে হচ্ছে যে কখনোই শব্দের শুরুতে থাকে না। তার মানে শব্দের শুরুতে আমি যদি কাউকে দেখি, তারা বলবো যে না এ আলিফ না, অন্য কেউ। জি শব্দের লেফটে মাঝখানে কানেক্ট করে না, লেফটে কানেক্ট করে না। সেটা হচ্ছে আচ্ছা, মাঝখানে থাকে। শব্দের হ্যাঁ, শুরুতে যদি মাঝখানে। কাউকে দেখি তাহলে সেটা আলিফ। আলিফ না। যেমন ধরেন এই যে এইটা, এখানে একটা শব্দ দেখেন, এটা যারা পড়তে পারেন তাদের জন্য বলি, এটা একটা শব্দ, তাই না? হুম, আল খবিথা। কবি ইতা ইয়া এই যে আল খবিথা, এইটা এইটা আলিফ না। কারণটা কি? আমাদের এই রুলটা বলছে বিগিনিং অফ দ্য ওয়ার্ড আলিফ হয় না। হুম, হুম। তাহলে এইটা দেখলে আমরা কখনোই বলবো না এটা আলিফ। এটা লাম। যাই হোক, ডাজন্ট ম্যাটার, আলিফ আচ্ছা, তো না। আলিফ না, আলিফ না। হুম, আজকে পর্যন্ত আমি তখন লাম শিখি নাই। আপনি যা ধরে নেন আপনাকে আমি কিচ্ছু শেখাই নাই, চাইনিজ শিখাচ্ছি। আপনি কোন অক্ষরটা জানেন? এখন পর্যন্ত আপনি আচ্ছা, তিনটা আমি অক্ষর জানি না। চিনছেন। হ্যাঁ, আজকে পর্যন্ত আপনি কি অক্ষর জানেন? এখন পর্যন্ত শুধু আলিফ শিখছেন, তাই না? আলিফ। তো সেই আলিফ শিক্ষিত জ্ঞান দিয়ে আপনি এটা বুঝলেন যে এটা আসলে আলিফ না, অন্য কেউ। তাহলে আমি যদি এখানে আপনাকে কালকে কোশ্চেন করি যে দিস ইজ আলিফ, ট্রু অর ফলস, আপনি কি বলবেন? ফলস। গুড, এটাই আমি জানতে চাচ্ছি যে এটা ফলস বলবেন। তার মানে এটা তো আলিফ না। এটুকু আমি শিখলাম। হ্যাঁ, কারণটা কি, কিভাবে শিখলাম? আমি জানি যে আলিফ বিগিনিং অফ দ্য ওয়ার্ড হয় না, দিস ইজ আ ওয়ার্ড। জি। এই রুলটা শিখলাম, তাই না? হুম, আচ্ছা, এইখানে একটা জিনিস বলা আছে দেখেন, when alif is placed above another letter it transforms the letter into alif। এই কথাটার মানে হচ্ছে এইখানে সে একটা অক্ষরের উপরে বসেছে, তাই না? এখানে একটা ইয়া জি। আছে, ইয়ার উপরে সে বসেছে। যখন সে আরেকটা অক্ষরের উপরে বসে, সে তখন এই নিচের অক্ষরটাকে অমিট করে ফেলে, সে তখন আলিফ হয়ে যায়। দো ইট লুকস লাইক ইটস ইয়া, বাট ইটস অ্যাকচুয়ালি আলিফ। ইয়া ইয়া আর নাই ওখানে। তার মানে আমি যদি আপনাকে বলি যে এইখানে এখানে কি কি অক্ষর আছে এই শব্দটা দেখিয়ে, আপনি বলবেন হচ্ছে এইটা একটা শব্দ এখনো জানি না, এইটা একটা শব্দ জানি না, এখানে শুধু একটা আলিফ আছে। জি। জি হ্যাঁ, কিন্তু কেউ যদি বলে যে না ভাই আমি তো আজকে ইয়াও শিখছি আলিফও শিখছি, তার মানে এখানে দুটোই আছে, ইয়া আছে আলিফ আছে, ট্রু না ফলস? ট্রু। না, ফলস। ফলস, আলিফ আছে। শুধু আলিফ আছে। কারণ আমি এটাই বললাম একটু আগে যে আলিফ যদি কোনো অক্ষরের উপরে দাঁড়ায় তাহলে সেই নিচের অক্ষরটার আর কোনো ভ্যালু থাকে না। আচ্ছা অমিট ফরহাদ হয়ে ভাই, যাবে এটা। আপনি তো নিচের লাইনটাতে দেখাচ্ছেন, তার উপরে যেই শব্দটার উপরে আলিফ আছে, তাহলে ওখানেও তো সে খালি নিচেরটাকে অমিট করে দিছে, তাই না? হ্যাঁ। কোন কোন জায়গাটা বলেন তো একটু আমাকে। মানে একদম আপনি যে নিচের জায়গাটা লাইনে। হাইলাইট করলেন সেকেন্ড লাইনে, তার হ্যাঁ উপরে যেটা আছে মানে হচ্ছে আপনার ইয়াটা সেকেন্ড অমিট হয়ে যাবে। মানে হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে সে বুঝাচ্ছে যে আলিফটা দেখতে এমন হয়, এটা দেখে বুঝাচ্ছে আর আলিফটা ওর এমন নিচেটা হয়। এক্সাম্পল আর কি। হ্যাঁ, আর নিচেরটা হচ্ছে এক্সাম্পল। ইয়াটা অমিট করে দিছে। হ্যাঁ, এটা অমিট। এখানে আপনি ইয়া চাইলে ডিলিট করে দিতে পারেন, ইয়া নাই এখানে। এই যে এটার ক্ষেত্রে তাই, ইয়াটা নাই, ইয়াটা আপনি মুছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমরা মুছে দিব না, কারণ আচ্ছা এখন এই একটা কোশ্চেনটা purpose আছে। এটা কেউ তো কোশ্চেন করছেন না যে কেন ভাই এখানে ইয়া দিল, আপনার উপরে আলিফ আছেন, আপনি ইয়াটাকে পাত্তা দিচ্ছেন না, এটা কেমন কথা হলো? এগুলা গ্রামারের রূপ, হ্যাঁ, এই সাইফুল ভাই ধরতে পারছে। আমরা গ্রামারে শিখছি এগুলো, এটা হচ্ছে গ্রামারের জন্য কাজে লাগবে, সেটা আপনাদের এখন কোনো দরকার নেই জানা। নন ফ্লেক্সিবল।
নন ফ্লেক্সর। হ্যাঁ, ওটা হচ্ছে গ্রামাটিক্যাল রুল। হ্যাঁ, গ্রামাটিক্যাল রুলের কারণে ইয়া আপনাকে দিতে হবে। বাট আমরা এখন তো গ্রামার শেখার পর্যায়েই নেই, আমরা এখন অক্ষরই চিনি না, তো গ্রামার অক্ষরই করতে শিখি। শিখবো। হ্যাঁ, জি তো আমরা যেই ক্লাস করছি, যে কোর্সটা করছি, এই কোর্সটা করছি হচ্ছে অক্ষর জ্ঞান শেখা। তো এখানে গ্রামার শেখার কোনো প্রশ্নই নেই, এই জন্য আমি গ্রামারের জিনিসটা আলোচনা করলে পুরো সমুদ্রে পড়ে যাবেন। তো ওটা মাথার মধ্যে নেওয়ার কোনো দরকার নেই, এখন শুধু এটাই জানেন যে এখানে ইয়া দেখতে পারলেও ইয়া বলে কিছু এখানে নাই। তোমার লেফট আছে আমি জানি না, আমার টিচার বলে নাই, যাও এখান থেকে। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি জি ভাই গুড। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মা, একটু আগে please আমরা don't disturb কথা me. কথা বলতে গিয়ে বলেছিলাম, সেটা হচ্ছে লাম আলিফ বলেছিলাম না এখানে? লাম হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে লাম, এই যে লাম, সে Yes. লামটা আপনি দেখেন এখানে দুইটা অক্ষর আছে, হুম এইটা একটা অক্ষর, এইটা একটা অক্ষর। আলিফ একটা অক্ষর, প্রথমটা হচ্ছে লাম, পরেরটা হচ্ছে আলিফ। আলিফ। বুঝা গেছে? তার জি মানে স্যার। যদি আমি কোনো জায়গায় আপনাদেরকে এরকম একটা অক্ষর দেই, এই 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 জিনিসটা যদি দিয়ে দিই এবং বলি যে এখানে কি কি অক্ষর আছে, আপনি বলবেন হচ্ছে একটা লাম আছে। যদি এখন লাম আপনি শেখেন নাই, বা ধরলাম আপনি শিখেছেন অলরেডি, তাহলে আপনাকে বলতে হবে এখানে দুইটা অক্ষর আছে, একটা লাম আছে, একটা লাম আলিফ একটা আছে। আলিফ। লাম আলিফ। ঠিক আছে? হুম। আচ্ছা, আর একটা জিনিস শেখাই, দেখেন এইখানে এই যে ছোট্ট করে একটা দেখছি, সাইফুল ভাই মনে হয় জিজ্ঞাসা করেছিলেন যে এটা কি, এটাও একটা আলিফ। তার মানে আমি যদি এই শব্দটা দেখিয়ে বলি যে ভাই এখানে কয়টা আলিফ আছে, তাহলে কি বলবেন? একটা দুটো দুটা আছে। তিনটা। দুইটা আলিফ আছে। দুটা তিনটা আছে। কে বললো? ওই যে ইয়ার উপরে একটা আছে, আর প্রথমেরটা তো আলিফ হবে না মনে হয়। না ওয়ার পরে যে ওইটা কি হ্যাঁ আলিফ দুইটা হামজা ইয়াতা তারপরে আরেকটা আলিফ। ওয়া, আলিফ মা আলিফ। এটা কিন্তু ওয়াল ইয়া, ওই আলিফটা উচ্চারণ হয় না, ওই হামজা আলিফটা। ও আচ্ছা, এখানে তো একটা দুইটা তিনটা আলিফ আছে নাকি? এটা লাম ওয়ার পরে ওইটা কি হামজা? লাম আচ্ছা, তাহলে দুইটা আচ্ছা, আলিফ আছে। গুড। আমরা দুইটা বেশ, আলিফ। আমি এই কনফিউশনটাই আজকের হোমওয়ার্কের সময় হবে, এই জন্য আমি এখনই একটু আলোচনা করে রাখি। আমি আপনাকে বের করতে বলেছি আলিফ, তাই না? জি হুম, আলিফ বের করতে বলেছি তো। তার মানে আলিফ বের করতে বললে আপনাকে এই টেবিলটাতে ফিরে আসতে হবে না? হুম, এই টেবিলটাতে ফিরে আসা মানে কি, আপনাকে ওই যে চার্ট যেটা দেখিয়েছিলাম, এই চার্টে ফিরে আসতে হবে। হুম। এই চার্টে যে চেহারাটা দেওয়া আছে আলিফের, বিভিন্ন রকমের চেহারা, আলিফ। এইটার সাথে আপনার এটার মেলে, এইটার মেলে, আলিফ না মেলে না। তার মানে কি এটা আলিফ? না। না ব্যাস, শেষ। আমি আর কোনো যুক্তি খাটাবো না, হুম, আমি শুধু এইটা জানি যে এই রোতে আমাকে মিল থাকতে হবে। এই রোতে মিল না মানে দিস ইজ নট আলিফ। এটা কি হামজা না এটা কি কোনটা, এটা কি আমি কিছু জানি না। আমি শুধু জানি যে আলিফ হতে গেলে এই চেহারাটা হতে হবে, যে কোনো একটা হতে হবে, এই লাইনে যে কোনো একটা হতে হবে। আচ্ছা বুঝতে পারছি। ক্লিয়ার? জি ভাই। ভাইয়া এখানে ইয়ার উপরে যে আলিফটা হয়েছে এটা তো মানে আপনার খাড়া জবরের মতো দেখা যাচ্ছে। খাড়া জবর কি জিনিস? মানে লং যেটা হয় আমি যেভাবে শিখিয়েছি, তো মানে আলিফ আপনি তো কিছু যেটা জানেন না, আমি তো একটু আগে বললাম যে আমরা এখনো কিচ্ছু জানি না, আমরা আচ্ছা শুধু আচ্ছা, আলিফ। আমি এভাবে শিখেছিলাম তো হ্যাঁ, এর জন্য ওইটা আমার একটা ওইটা এখন কোশ্চেন আমরা ছিল। আলোচনা করব না, কারণটা হচ্ছে যে ওইটার আচ্ছা পর্যায়ে আমরা যাব, আপনাকে আচ্ছা শুধু ওয়েট করতে পারে 2-3 সপ্তাহ। ঠিক আছে তো এই যে হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে ওখানে যখন যাব তখন আমরা এই খাড়া জবর, টান দেওয়া, এগুলো আমরা আলোচনা করব, কিন্তু এই স্টেজে আমরা শুধু জানি দ্যাট ইজ আলিফ। আপনি যারা খাড়া জবর শিখেছিলেন ওই কনসেপ্টটা এখানে আসবে না। এই যে মাদানি মুসাব আমরা শিখবো, এখানে খাড়া জবর বলে কোনো কনসেপ্ট নাই, এখানে এটা আলিফ। জি জি বুঝতে পেরেছি। এখানে শুধু আলিফ। এখন এই আলিফটা কখন কোথায় বসার কারণে কি উচ্চারণ হবে সেটা আমরা এই সামনে যখন যাব ইনশাল্লাহ শিখবো। আপাতত আমরা শিখছি হচ্ছে এটা একটা আলিফ, দ্যাটস ইট। জি আচ্ছা ফরাদ ভাই, আমি তাহলে একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলি। আপনার প্রথম দুইটা লেটারের পরে যেই লেটারটা আছে ওটা আলিফের মতো হলো, যেহেতু এটা বাম দিকে কানেক্টেড, সো ওটা আলিফ না। আলিফ না। তারপরে ছোট দুটা যে দাগ আছে ওই দুটো হলো হচ্ছে যে ইন্ডিভিজুয়াল আলিফ, কারণ ওটা হলো হচ্ছে কোনো একটা লেটারের উপরে। দাঁড়ান একটু রিফাত ভাই, কোন জায়গায় বলছেন আমাকে বলেন, তাহলে আমি একটু সবাইকে নিয়ে আপনি সেখানে যে যাই। এক্সাম্পলটা দিচ্ছিলেন, এইটা হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ এখানে আচ্ছা, তো হ্যাঁ আপনার হ্যাঁ, রাইট রাইট। ধরলাম আমরা হ্যাঁ যে প্রথম দুইটা
হুম ওখানে একদম প্রথমে হবে না। হবে না। তারপরে যে একটা সোজা দাগ আছে যেটা আপনার কানেক্টেড হয়ে গেছে, যেহেতু এটা বাম দিকে কানেক্ট হওয়া সম্ভব না, সো এটাও আলিফ না। গুড তার মানে হলো হচ্ছে যে আপনার ছোট যে দুইটা দাগ দেখা যাচ্ছে ওপরে যেটা হুম শর্ট হুম হুম ফর্মে আছে। শর্ট ফর্মে আছে, ওইটাই হলো হচ্ছে আপনার আলিফ। আলিফ। তার মানে বিকজ এটা একটা আলিফ, এটা একটা আলিফ। জি। হ্যাঁ, হুম তার মানে এই শব্দে এই দুইটা আলিফই আছে, আর কোনো আলিফ নেই। আলিফের পরিচিত চেহারা এই দুইটাই। হ্যাঁ, এই দুটো পরিচিত চেহারা। যদিও নিচে একটা ইয়া আছে, আমি যদি বলি যে এই শব্দ থেকে আলিফ এবং ইয়া বের করেন, তখন আপনি কি বলবেন? কয়টা আলিফ আছে, কয়টা ইয়া আছে? আলিফ আছে যেটা আছে, একটাও ইয়া নেই, একটাও ইয়া নাই, কারণ ইয়া তো ইয়া অমিট। নেই, ইয়া তো অমিট হয়ে যাচ্ছে। আচ্ছা, ইয়া আছে, ইয়া এখানে আছে, সেটা এখন এখানে আমরা একটা আছে শিখি ভাই। নাই, যখন যাব তখন আমরা যাব। বাট আচ্ছা আপাতত আপনি এটা ঠিকই গেস করছেন ইফাত ভাই, দিস ইজ নট ইয়া, দিস ইজ আলিফ। আচ্ছা, আরেকটা হলো হচ্ছে যে আপনার ওই যে ধরেন এটা সম্ভবত প্রথম যে লেটারটা সেটা হচ্ছে ওয়াও, তারপরে যে দাগটা আছে এটা যদি এন্ড অফ দ্য ওয়ার্ডে হতো তাহলে এটা আবার আলিফ হয়ে যেত, রাইট? না, তাও হতো না। দেখেন এর মাথার উপরে একটা কি যেন গুটলি মার্কা আছে। ও আচ্ছা, মানে কোটার উপরে কোনো কিছু থাকতে পারবে না, রাইট? না, আচ্ছা, আলিফের কখনো কোনো হারাকা হয় না। আচ্ছা বুঝছি। এটা আলিফ না। ভাইয়া আলিফের হারাকাটা শিখ নাই তো, হারাকাটা কি? হ্যাঁ, হারাকা হচ্ছে যে ওটার উপরে কোনো রকমের কোনো সাইন থাকবে না। আলিফ উইল বি অ্যালোন, একা। হ্যাঁ হুম, হ্যাঁ হুম, আলিফের জের এটা হচ্ছে জবর, বৈশিষ্ট্য। জের জবর বা হ্যাঁ, জের জবর পেশ কিচ্ছু থাকবে না। আলিফ হচ্ছে একা থাকবে। দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় আলিফে দেখছেন না, আলিফ একা, সবসময় একা। হ্যাঁ, সবসময় একা। আলিফে কেন একা? একটু আগে একটা জিনিস আমি বলছিলাম, আলিফ কেন একা? কারণ আলিফের নিজস্ব কোনো উচ্চারণ নাই। এক্স্যাক্টলি, আলিফ doesn't have sound. আলিফ ডাজন্ট হ্যাভ এনি সাউন্ড। আলিফে যেহেতু That's- সাউন্ড নাই, তার কোনো হারাকা হয় না, তার উপরে জবর জের পেশ কিচ্ছু হয় না, কারণ সাউন্ডই তো নাই। But only sound with haraka, right? যার সাউন্ড আসে তার আসলে হারাকা ইউজ হয়। সে হারাকা আমরা এখনো শিখি নাই, বাট বলতে চাচ্ছি যে সাউন্ড আমরা তখনই পাবো। ধর আমি বললাম আলিফ, আলিফ তো কোনো উচ্চারণ হয় না। আমি বললাম বা কোনো সাউন্ড আসবে? আসে না। সাউন্ড আসবে কি আ, উ, ই, মানে বা, বি, বু, এগুলো হচ্ছে সাউন্ড। কিন্তু শুধু বা এর কোনো সাউন্ড আছে? ওটাতে আমি না। কিছু বের করতে পারলাম না। তো এটাই বলতে চাচ্ছি যে আলিফ হচ্ছে, যদি এই চেহারা হয় তবে আলিফ। আলিফের উপরে নিচে কোথাও কোনো সাইন থাকবে না। এই মাদানী মুসাফে, আপনি যদি বাংলাদেশি মুসাফে যান বা ওই যে পাকিস্তানি একটা মুসাফ আছে ওখানে যান, ওখানে পাবেন, আপনি জবরদস্ত পেতে পারেন। এই জন্য আমরা কিন্তু অন্য মুসাফে যাব না, আমরা এই মুসাফে সবসময় থাকবো, মাদানী মুসাফে। মাদানী মুসাফে আলিফের উপরে কখনো কোনো রকমের দাগ দুগ থাকবে না। যদি থাকে সে আলিফ না। এটা তো ক্লিয়ার সবাই? জি। গুড। এখানে আমি নিচের শব্দগুলোতে দাগ দিয়ে দিয়েছি, এটা পরে একসময় দেখলে বুঝতে পারবেন। দেখেন এই যে এগুলো আলিফ, এগুলো আলিফ, এগুলো আলিফ। এটা নিয়ে এখন টেনশন করার কিছু নেই, আমরা ওয়াওতে চলে যাই। সময় অনেক দূর চলে গেছে, প্রথম দিন একটু যাবে যেহেতু আমরা একটু কানেক্ট করতে সময় গেছে অনেকক্ষণ। আচ্ছা, ওয়াওটাও খুব ইজি, ওয়াও এর উচ্চারণ আমরা জানি, ওয়াও খুব ইজি। ওয়াওটার ক্ষেত্রে দেখেন ওয়াও ডান দিক থেকে কানেক্ট হয়, বাম দিকে কানেক্ট হয় না। তার মানে ওয়াও যখন বিগিনিং অফ দ্য ওয়ার্ড, বিগিনিং অফ এ ওয়ার্ড, সে কিন্তু ওয়াও এর পরে আরো কোনো শব্দের সাথে কানেক্ট হতে পারছে না। হ্যাঁ, এই দেখেন ওয়া আনতুম, এই দেখেন এই যে এইখানে যে অক্ষরটা আছে সেটার সাথে সে কানেক্ট হতে পারে নাই। তার মানে ওয়াও লেফট সাইডে কানেক্ট হয় না, ওয়াও হয় রাইট সাইডে কানেক্ট। তার মানে ওয়াও যখন মিডল অফ দ্য ওয়ার্ড হয় তখন সে ডান দিক থেকে কানেক্ট হয়, বামে কানেক্ট হতে পারে না। আলিফের উল্টা। আলিফ হচ্ছে ডান দিক থেকে কানেক্ট হলো, মানে বাম দিকের সাথে একই, আলিফের মতোই, সেম আলিফের মতোই, আলিফের মতোই। আচ্ছা, এখানে দেখেন একটু সাউন্ডটা আমরা আমরা এটা ওয়াও। হ্যাঁ, ওয়াও। ওয়াও হ্যাঁ, ওয়াও হচ্ছে অ্যাকচুয়াল অক্ষরটা, কিন্তু যখন ওটাকে আমি কোনো জেড জবর পেশ টেশ দিব তখন ওটা ডিফারেন্ট উচ্চারণ হবে। সেটা আমরা যখন ওখানে যাব তখন জানবো। বাট অ্যাকচুয়াল অক্ষরটার উচ্চারণ হচ্ছে ওয়াও, WAW, ওয়াও। যেমন আলিফ, আলিফ কিভাবে লিখবো? ALIF, তাই না? তো এরকম ওয়াও হচ্ছে এটা ওয়াও, কিন্তু এটাকে যখন আমি হারাকা টারাকা দিব তখন তার উচ্চারণটা ডিফারেন্ট হবে, সেটা আলাদা কথা। এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম হচ্ছে ওয়াও। ওয়াও তাহলে ওয়াও আর আলিফ একই ভাবে কানেক্ট হবে। ওয়াও কানেক্ট উইথ হ্যাঁ রাইট ওয়ার্ড, নট লেফট ওয়ার্ড, রাইট? হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, এখন ওয়াও এর চেহারাটা খুব ইজি, ওয়াও দেখতে সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটা জিনিস একটু কনফিউজ যেন আমার না হয়, মাঝে মধ্যে হয়ে যেতে পারি। যেমন ধরেন এইখানে, এই যে দেখেন
এইখানে আমি যদি এই শব্দটাকে চোখ দিয়ে দেখি, এখানে আপনি আমাকে বলেন এখানে ওয়াও আছে নাকি আলিফ আছে নাকি ওয়াও আলিফ দুটোই আছে? ওয়াও আলিফ দুটাই আছে। আচ্ছা, আস্তে আস্তে সবাই হবে একজন উত্তর দিলে হবে না, কন্টিনিউসলি জিজ্ঞেস করি। তাসিন বলো তো এখানে কি ওয়াও আছে নাকি আলিফ আছে নাকি দুটোই আছে? আলিফ ওয়াও তো অমিট হয়ে গেছে। না না, এখানে তো অনেক কথা কি আজকে বলছে। আলিফ থাকলে ওয়াও অমিট হয়ে যাবে না? আচ্ছা, কবির 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 লালন জি বলো। ভাইয়া এখানে আলিফ ওয়াও দুটাই আছে। আবি আলিফ ওয়াও দুটোই আছে, গুড, এটা একটা অ্যান্সার পেলাম। জি সানজিদা আনমিউট করতে হবে। এই শব্দটাতে সানজিদা, এই শব্দটাতে ওয়াও আলিফ দুটো আছে নাকি শুধু ওয়াও আছে নাকি শুধু আলিফ আছে, কোনটা হবে উত্তর? তাই না? কই আমি যারা জিজ্ঞেস করলাম সে কথা বলে না কেন? রিঙ্কি, ওয়াও আছে ওয়াও আছে, আলিফ আছে? না। আচ্ছা, তার মানে তোমার কথা হচ্ছে আলিফ নাই ওয়াও আছে, আরেকজন বলেছে ওয়াও আলিফ দুটো আছে। আরেকটা আমি শুনছিলাম কনভারসেশন রিফাত ভাইয়ের বাসায় হচ্ছে, সেটা হচ্ছে যে যেহেতু আলিফ চলে আসছে উপরে তাহলে ওয়াও নাই। তিনটে অ্যান্সার পেলাম, তাই না? সাইফুল ভাই কোনটা আছে এখানে বলেন দেখি। এখানে দুইটাই আছে, আলিফটা সেপারেট এবং ওয়ার উপর যেহেতু হারাকা আছে ইটস কারেক্ট, আর আলিফটা আলাদা বা ইটসেলফ দুইটাই আছে। দুইটাই আছে। এই আলিফটা যদি কোনো কারণে এই সামনে না থেকে এই ওয়াও এর মাথার উপরে থাকতো তখন আমি নিচের ওয়াওটা বাদ দিতাম। তখন আমি বলতাম যে ওয়াও এর উপরে আলিফ আছে, যেটা আমি আগের স্লাইডে দেখিয়েছি যে আলিফ যদি কোনো কিছুর উপরে বসে তখন সে নিচেরটাকে অমিট করে, তাই না? কিন্তু দেখেন এটা ঠিক এর মাথার উপরে বসছে, তাই না? এই যে আলিফটা মাথার উপর বসছে, কিন্তু এখানে আলিফটা মাথার উপর বসছে না না, একটু সামনে বসছে, তার মানে ওয়াও ওয়াও এর জায়গায় আছে, আলিফ আলিফের আলিফ জায়গায় আছে। আলিফের জায়গায় আছে। এখানে একটু জোরে সাউন্ড, জোর একটু মানে একটু সাউন্ড করতে হবে একটু লং করে। এরা আবার উচ্চারণ সাউন্ড, কিভাবে আমরা তো করবে? সাউন্ড এখনো শিখি নাই। ও জি ভাই, আজিজ ভাই ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, sorry ভাই। সবুর সবুর। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি যে আগে দেখালেন যে ইয়ার উপরে আলিফ আছে শর্ট জি ফর্মে, মানে জি সাইজ যদি কনসিডার করি, জি সেক্ষেত্রে মানে ইয়ার উপরে কোনো অন্য কিছু নাই, যেমন জের জবর পেশ বা এই জাতীয় কিছু নাই, কিন্তু হুম। পরেরটা যেটা দেখাচ্ছেন সেটাতে আছে প্লাস আপনার আলিফটা পাশে আছে, ওয়াও এর উপরে আপনার মানে ওই যে জবর আছে আর ওইটা পাশে আছে, এর জন্য দুটাকেই কনসিডার করা হচ্ছে, তাই না নাকি? এটা এটা কোন এক্সাম্পলটা দিলেন? পরের এক্সাম্পলটা যেটা বলে সেটা কোথায়? পরেরটা যেটা আপনি আগে, পরে যেটা আপনি যে ওয়ার্ডটাকে আপনি হাইলাইট করছিলেন, আচ্ছা, মানে মানে সেকেন্ড এখানে এসে, এখানে সেকেন্ড এসে হ্যাঁ 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 একটু লেফট রাইটে যেতে হবে, একটু রাইটে যেতে হবে। এখানে 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 থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে হুম। যেটাকে আপনি বললেন না যে এখানে আমাদেরকে কোশ্চেন করলেন যে দুটা জি জি লেটার আছে না জি, কয়টা লেটার হ্যাঁ, আছে, হুম হুম আমি হুম, সেটাই বলছি। যখন ওই ইয়ার ওপরে যখন আলিফটা ছিল তখন ইয়ার সাথে কোনো কানেকশন, মানে কোনো জের জবর পেশ কিছু ছিল না, গুড, কিন্তু হ্যাঁ। এখানে আছে, যার হুম। কারণে ইয়া একটা উচ্চারণ হচ্ছে আর আলিফ আলাদাভাবে হচ্ছে, তাই তো নাকি? আলিফটা একটু আমরা উচ্চারণ জের হচ্ছে না জবর কিন্তু পেশের চিন্তাটা এখন করব না, কারণ আমরা মানে যেহেতু জের জবর আমি পেশ পর্যন্ত ওটা যাই দিয়ে নাই। আমি বলতে বলতে চাচ্ছি হচ্ছে এট দ্য টপ অফ হতে হবে। হ্যাঁ হ্যাঁ এট হ্যাঁ দ্য টপ অফ হলে আমি সেটাকে কনসিডার করব যে ওপরেরটা ধরে নেব, নিচেরটা বাদ দিব। নিচেরটা কিন্তু বাদ দিই, এখানে আপনি দেখেন ওয়াও এর উপরে আলিফ দুটাই কিন্তু আছে। নাই, হ্যাঁ হ্যাঁ এ আছে হচ্ছে একটু সামনে। হ্যাঁ যেহেতু সামনে আছে তার মানে দুইটা ইন্ডিভিজুয়াল অক্ষর, হুম, হুম, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, ঠিক। আপনি আপনি তো উচ্চারণটা শিখার নেই, বাট এটা যদি আপনার লাস্টে একা দাঁড়া যায় তাহলে এটার একটা উচ্চারণে ইফেক্ট হবে, রাইট? হ্যাঁ তা তো হবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ওর ওর উপরে দাঁড়ায় তখন তো আলিফ হিসেবে কাজ করবে সে, আর তখন তখন চেহারাটা ভিন্ন হবে, তখন উপরে এই যে উপরে দাগটা দেখতে পাচ্ছেন এটা থাকবে না হুম, যদি হুম, ওয়াও এর উপরে আলিফ আসে। হুম, না নাম বলছে যে ওয়াও এর উপরে না, এটা তো ওয়াও এর পাশে আছে। তার হ্যাঁ, সেই মানে কি ক্ষেত্রে দুটো আলাদা অক্ষর। তার মানে কি সে একলা দাঁড়ায় গেছে? হুম, হ্যাঁ, সে একলা দাঁড়ায় গেছে, হ্যাঁ রাইট। তার মানে সেটা উচ্চারণটা একটু ডিফারেন্ট হবে এই জন্য। উচ্চারণটা আলিফের তো কোনো উচ্চারণ নাই, তার আগের অক্ষরটার কারণে সেই উচ্চারণে একটু চেঞ্জ আলিফ আসবে। উচ্চারণের টানটা ডিফারেন্ট। সমৃদ্ধ হ্যাঁ। করে পাশে আগে পরে লেটার গুলাকে, তাই তো? মানে আগে তো আগের মানে লেটারকে, দেখে আগের বসবে না, লেটারকে। আগেরটাকে হুম। করে। হুম, হুম। আচ্ছা দেখেন এই শব্দটা, দেখেন এই শব্দটা,
এখানে একটা আলিফ আছে, তাই না? জি হুম এই আলিফটা কিন্তু কারোর উপরে বসে নাই, তাই না? ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালি বসছে, কিন্তু জি এটাও কিন্তু একটা আলিফ। জি হুম। আচ্ছা, আমি এটা কেন বলছি, আমি আপনাদের যে হোমওয়ার্কটা দিব সেই হোমওয়ার্কটা এরকম থাকবে। আমি একটু পরে খুঁজে দেখাবো যে হোমওয়ার্কটা যেটা হবে সেটা হচ্ছে যে আমি আমাদের পেজটা খুলে দেখাই। হোমওয়ার্কটা কেমন হবে সেটা হচ্ছে কোর্স ম্যাটেরিয়ালে যাই আমি, আপনাদের ব্যাচ হচ্ছে এই যে কোর্স ম্যাটেরিয়াল। আমরা যদি গুগল ড্রাইভে দেখি, হোমওয়ার্কটা থাকবে হচ্ছে এরকম, রাইটিং অ্যালফাবেট, এইটা প্র্যাকটিস এক্সারসাইজ মানে রাইটিং, এইটা, হ্যাঁ এই যে। আচ্ছা, আপনাদের এই জিনিসটা আপনারা প্রিন্ট আউট করেছেন না? জি গুড। এবার দেখেন হোমওয়ার্কটা থাকবে এরকম। হ্যাঁ, আপনাকে আমি প্রথমে বলে দিব যে আপনি 3টা পেজ ফিল আপ করে নিয়ে আসবেন। কি ফিল আপ করবেন দেখেন, এখানে কি বলা আছে, ফাইন্ড আউট দ্য লেটার্স দ্যাট ইউ হ্যাভ লার্ন সো ফার। তার মানে আজকের দিনে টার্গেট হচ্ছে 3টা অক্ষর, তাই না? আলিফ ওয়াও ইয়া, 3টা অক্ষর। তাহলে আপনারা কি করবেন, এই পেজটাতে শুধু আলিফ ওয়াও এন্ড ইয়া খুঁজে বের করবেন, আর কিছু না। কি খুঁজে বের করবেন, এই যে আপনার সেন্টেন্সটা গিয়েছে এটা নিচে নিচে টুকটুক করে লিখবেন। এটা ওয়াও এর নিচে ওয়াও লিখবেন, ইয়ার নিচে ইয়া লিখবেন, এই ওয়াও এর নিচে ওয়াও লিখবেন। এখানে দেখেন একটা ওয়াও আছে আলিফ আছে, তাহলে দুটোই লিখবেন, ওয়াও লিখবেন আলিফ লিখবেন। এটাকে যদি কেউ ভুলে লেখেন তাহলে ভুল হবে, কারণ এটা আলিফ না, কারণ আলিফের উপরে কিছু থাকে না। একটা গেল। পরের লাইনে আবার এখানে ওয়াও, এটা ইয়া, এটা একটা ওয়াও, এখানে একটা ওয়াও একটা আলিফ, আর কিছু নাই। হ্যাঁ, এখানে একটা ওয়া, এখানে গায়েনের সাথে একটা দাগ আছে, তার মানে ডান দিক থেকে কানেক্ট, তার মানে এটা একটা আলিফ। হ্যাঁ, এটা আবার কিচ্ছু না, কারণ এটা বলেছিলাম আলিফের কিছু হয় না উপরে নিচে, তবে এটা বাদ। এইটা একটা আলিফ। হ্যাঁ, তারপরে এখানে গিয়ে এসে এইখানে একটা ইয়া, এটা একটা আলিফ। এখন এই উপরের দাগটা নিয়ে অনেকে কনফিউজ হয়, এটা হচ্ছে মাদের দাগ। মাদের দাগটা থাকতে পারে, আলিফের উপরে থাকতে পারে, বাট এটা কোনো হারাকা না, এটা জাস্ট একটা দাগ, কিন্তু এটা আলিফ, এটা আলিফ। ঠিক আছে, এখানে দেখেন এই যে এই একটা শব্দের সাথে এই ইয়াটা কিন্তু যুক্ত হয়েছে, এটা হচ্ছে ইয়া, এটা ওয়াও। আমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে প্রত্যেকটা অক্ষরের নিচে যেটুকু অক্ষর আমরা শিখেছি, আজকে শিখেছি 3টা, এই 3টা অক্ষর শুধু দাগাবেন। এরকম করতে করতে আমরা একটা সময় গিয়ে একটা সময়কে সবগুলো অক্ষরের নিচে লিখতে হবে, কারণ তখন আপনি সবগুলো অক্ষর শিখে যাবেন। বাট আমার আজকের একটা হোমওয়ার্ক, কোশ্চেন ছিল, জি লাহু, এটার উপর পরে কি ওয়াও লিখতে হবে আমাদেরকে? ওই যে ওয়ালাম কোনটা, ইয়াকুন, ফার্স্ট পেজে? ফার্স্ট পেজে ওই যে প্রথম লাইনটা, ওয়ালাম ইয়াকুন, এটা হ্যাঁ, এখানে লাম শুধু ওয়া ইয়াকুন লিখতে হবে, লাহু। ইয়া লিখতে হবে, আর কিছু লিখতে হবে না। না না না, এটা কি ওয়া লিখতে হবে, যে লাহুর পরে যে একটা ওয়াও আছে ছোট্ট, এটা? হ্যাঁ, ওয়াও লিখতে হবে, ও ওটা আচ্ছা। ওয়াও। হুম, মানে এইটা এক্সাম্পল দেওয়া আছে, তো এইভাবে আপনারা লিখবেন, এটা ওয়াও হবে। আমি এখানে মানে এটা এটা হোমওয়ার্ক করার সময় আমাদের যদি চার্টটা আছে, চার্টটা নিয়ে ওই এক্স্যাক্টলি, ফর্মগুলো দেখে শুধু ওই প্রথম হ্যাঁ, পেজটা, এই পেজটাই হোমওয়ার্ক না? না 2 এটা নম্বর 3টা পেজ থাকবে, 3টা পেজ। ও 3টা পেজ, আচ্ছা। প্রত্যেকটা পেজে শুধু 3টা অক্ষরই খুঁজে বের করবেন, আর কোনো কাজ নেই। মানে 2, 3 and 4 1 2 3 সম্ভবত, আচ্ছা 2 3 4, হ্যাঁ 2 3 4, 2 3 4। 2, 3, 4 আমি দিয়ে দিব, আমি হোমওয়ার্ক যখন পাঠাবো আপনারা একটা ইমেল পাবেন, আপনাদের অ্যানাউন্সমেন্টে চলে আসবে, আপনার অ্যানাউন্সমেন্টে দেখবেন। এই পোর্টালে ঢুকলে আপনারা বুঝতে পারবেন আপনার হোমওয়ার্ক কি, আপনি একটা ইমেলও পাবেন। এন্ড অফ আচ্ছা দ্য ক্লাসে আজকের এই ভিডিওটা আমি শেয়ার করব। অনেকগুলা কাজ আছে, হয়তো আজকে রাতে না হলেও কালকে সকালের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাহলে এটা আপনার হাতে লিখে তারপরে স্ক্যান করে দিতে হবে নাকি ওখানে ফটো তুলে আচ্ছা, গুড কোশ্চেন। এটা আপনি যখন স্ক্যান করবেন তখন আমি দেখাচ্ছি, স্ক্যানটা করে মানে আপনি ছবিটা এটা যখন আপনার তুলবেন। ভিডিওতে কালকে ছিল, মানে ভিডিওতে আপনি বলেছিলেন যে কিভাবে হ্যাঁ, এটা ইয়ে করতে হবে, এই জন্য ভিডিওটা করা, যাতে ভিডিওটা আপনি পরে আবার দেখতে পারেন, গাইডলাইন, দেখলে এটা একটা গাইডলাইন তাই তো, হ্যাঁ ভিডিওতে গাইডলাইন, ওটা দেখে গাইডলাইন আপনি করতে পারবেন। এইটা ধরেন আপনাদের পোর্টাল থাকবে, হ্যাঁ, আপনারা এখানে হোমওয়ার্কটা যখন করতে যাবেন, হোমওয়ার্কে গিয়ে এই তো এই হোমওয়ার্ক। জায়গাটাতে আপনার ওই হোমওয়ার্কের আমার এই আজকের অ্যানাউন্সমেন্টটা আপনাকে দেখাবে, ওটার এগেনস্টে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে একটা ছবি তোলার বাটন থাকবে। হ্যাঁ, এই পোর্টালটা ওই শুধু ছবি আপলোড করার জন্য মোবাইল থেকে খুলবেন, তখন আর ল্যাপটপ থেকে খুলবেন না। করবেন কি, মোবাইল থেকে তুললে জাস্ট এই পেজে এসে আপনি ক্যামেরা দিয়ে যখন ছবি তুলে এরকম ছবি তুলবে, ছবি তুললে আমার কাছে ছবিটা চলে আসবে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, ধরেন যে আমাদের যে মিস্টেক হবে, মানে এটা একটা পার্ট লার্নিং এর, হ্যাঁ, জি, সেক্ষেত্রে আপনি কি মানে আমাদের ওই ওই জিনিসটা কিভাবে আমাদেরকে ইয়ে করবেন, অ্যাওয়্যার করবেন যে আমরা ভুল করেছি, বা কি ওটা কি এই ক্লাসে এটা নিয়ে ডিসকাস করবেন র্যান্ডমলি,
নাকি আচ্ছা ইন্ডিভিজুয়াল মানে ইয়ে করবেন, কমিউনিকেট আচ্ছা করবেন? মাহফুজা আপা, আপনি কি কালকে ভিডিওটা দেখেছিলেন? জি জি জি, আমি পুরা মানে সবগুলা অনেক ইনফরমেশন ছিল তো, আচ্ছা, সব ওইখানে একটা ভিডিও ইনফরমেশন জায়গায় আমি হোমওয়ার্ক নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ 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 করেছিলেন। ওখানে আমি দেখিয়েছিলাম যে একজন আপলোড করেছে, সেখানে আমি আবার ঠিক করে দিয়েছি, মার্ক করে আবার পাঠিয়েছি, সে সেটা দেখতে পেয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি হ্যাঁ তাহলে হয়তো মিস করে হ্যাঁ, গেছি, কারণ ওখানে যেটা অনেক হবে যে আপনি ইনফরমেশন যখন ছিল। এইখানে হুম, ছবিটা আপলোড করবেন, আমি যখন দেখবো আমি আবার সেটার মধ্যে দাগ দিব। আচ্ছা হ্যাঁ, এই যেমন আমি একটু আগে দেখাচ্ছিলাম যে ধরেন এই যে এটা হচ্ছে আমি হচ্ছে আমার টিচার মোডে দেখাচ্ছি, হ্যাঁ, আমার ইনস্ট্রাক্টর মোডে। আমি হুম যখন আপনাদের হোমওয়ার্কটা আসবে, আমার হোমওয়ার্কটা এখানে আসবে। যেমন হুম ধরেন যে এই ব্যাচটাতে ওরা দুজন আছে, দুজনে হয়তো হোমওয়ার্ক দিয়েছে, আমি হুম এখানে রিভিউ করব। ওনার হুম হোমওয়ার্কটা ছিল এইটা, উনি এটা পাঠিয়েছে, দেখেন আমার কাছে এসছে এটা। হুম ঠিক আছে, হুম, এটা অন্য একটা সাব টপিক, এটা বুঝতে আপনাদের পেরেছি। তাজবিদ না। ধরেন এটা আসলো, আমি জানি যে এখানে সে একটা ভুল করেছে, হ্যাঁ, এই যে ধরেন এখানে কফটা এটা হবে ফা। হ্যাঁ, হুম হুম আমি হুম আবার তাকে এখানে দেখেন এই যে রিভিউ পাঠিয়েছি, আমার ইনস্ট্রাক্টর ভিউ, এটাতে হুম, যখন ক্লিক করে দেখেন এখানে আমি তাক দিয়ে দিয়েছি, এটা আচ্ছা। কফ না, এটা ফা হবে। হুম তার হুম মানে হুম, আপনি আপনার এখানে দেখতে পারবেন, এই একই ছবি আপনিও দেখতে পারবেন। আচ্ছা হ্যাঁ, বুঝতে এবং পেরেছি। শুধু তাই না, এখানে আমি আমার এরকম লিখেও দিয়েছি যে কি কি ভুল হয়েছে। হ্যাঁ, হুম আমি হুম এখানে লিখে দিয়েছি। আবার আমি এখানে অডিও আকারেও পাঠাতে পারবো। আমি হুম যখন হুম, আপনাকে ফিডব্যাকটা ছবি পাঠিয়েছি, এখানে আমার অডিও দেওয়ার অপশন আছে। যেমন দেখেন, যদি এডিট ফিডব্যাক করি, আমি এখানে এই যে অডিও পাঠাতে পারবো। হুম, আচ্ছা তো মানে আমি আপনাকে ওখানে বলে দিব যে আপনার কি সমস্যা আছে, সমস্যা। তারপরেও যদি আপনার কনফিউশন থাকে, তো আপনি রিভিউ দেখলেন, দেখে বুঝলেন যে না, আমি এটা ঠিক ক্লিয়ারলি বুঝতে পারছি না আপনি কি বললেন, হুম তখন হুম, আমরা ফোনে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা ফরহাদ ঠিক আছে। ভাই, হুম, সরি একটু ইন্টারাপ্ট করলাম, আমার আজকে একটু যেতে হবে। জি আমার ইনশাল্লাহ, সমস্যা নেই। কাজ শেষ হয়ে গেছে, না এটা হুম হুম, অলমোস্ট শেষের দিকে। অলমোস্ট শেষ, হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে এখন আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ওয়াও। ওয়াও এটা দেখলাম, কে যেন বলছিলেন ছোট এটাকে ওয়াও বলতে হবে। হ্যাঁ, ওয়াও ক্যান বি ফাউন্ড ইন দিস ওয়ে, দেখেন ছোট্ট ওয়াও, এটাও ওয়াও। হুম ঠিক আছে, আবার এই যে ছোট্ট ওয়াও এর উপরে একটা জিরো আছে, থাকলেও হুম সেটাও ওয়াও। আলিফের উপরে অনেক সময় জিরো থাকতে পারে, যদি জিরো থাকে সেটাও আলিফ। হুম হ্যাঁ হুম হ্যাঁ, যেমন এখানে আলিফ, এই দেখেন আলিফের উপরে জিরো আছে, এটা হুম, আলিফ, আমরা আলিফ আকারে লিখবো। জিরো থাকলেও সমস্যা নেই, আলিফ লিখবো। হুম, তাহলে ওয়াওতে কোনো সমস্যা নেই। ইয়াটা একটু দেখে নেই, তাহলে আমাদের শেষ। ইয়াটার ক্ষেত্রে এই যে চেহারাটা নিয়ে একটু কনফিউশন অনেকের হয়, নিচে দুইটা নোক্তা, অনেক সময় উপরের দুই নোক্তাকে অনেকে ভাবে যে এটা কি ইয়া নাকি, এটাকে অনেকে চেহারাগত ভাবে কনফিউশন হয়। কিন্তু আবারও বলছি যে এই যে টেবিলগুলো, এই টেবিলটা একবার আপনার প্রিন্ট করেছেন, একসাথে সবগুলো আছে, ওইটা বারবার দেখবেন। হুম, হোমওয়ার্কটা করার সময় ওটা হাতে নিয়ে বসবেন, ওটা হাতে নিয়ে দেখে 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 করেন, না দেখে করার দরকার নেই, দেখে দেখে করেন, দেখে দেখে করতে করতে একসময় আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এটা 22 পেজ বা 23 পেজেস এর একটা হোমওয়ার্ক শিট। তার মানে আমি যদি প্রত্যেকদিন 2টা 3টা করেও দেই, আপনার অ্যাটলিস্ট 10টা হোমওয়ার্ক জমা দিতে হবে, যাতে এরকম একই জিনিস করবেন। করতে 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 একসময় একদম পুরো মুখস্থ হয়ে যাবে। হুম, হুম। হুম, আচ্ছা, এইখানে ইয়াতে এই একটা জায়গায় একটু কনফিউশন হয়, এই জায়গাটাতে। সেটা কিরকম? এই যে এই লেখাটাতে এখানে 2টা অক্ষর আছে, ভালোর মতো 2টা অক্ষর আছে, হ্যাঁ। closing, এইখানে এই যে এই লেখাটা আসলে আমি 2টা ভাগে ভাগ করে ফেলি। হুম, হ্যাঁ, এটা এটা এরকম আর করে, এটা ইয়া। এরকম করে, এরকম। হুম, হুম এইখানে ইয়া, আর এইটারে ধরেন আমি যদি, এটা ধরেন আরেকটা অক্ষর, ধরেন এখানে একটা হুম নোক্তা দিলাম, তার মানে এইটা একটা অক্ষর, এইটা একটা অক্ষর। ঠিক আছে, হ্যাঁ। হুম এখন এইটা অনেকে অনেক সময় কনফিউজ হয় যে এটা আসলে কোনটা আগে, ইয়া আগে নাকি এই অক্ষরটা আগে। ধরেন আমি পড়তে বললাম, ধরেন আপনাকে আমি বলেই দিলাম যে এখানে 2টা অক্ষর আছে, আমি বলে দিলাম যে এখানে একটা হুম অক্ষর আছে ইয়া, একটা অক্ষর আছে হা, ধরেন বলে হুম দিলাম। এখন হুম আমি যদি বলি কোনটা আগে, আগে হা না আগে ইয়া, আজিজ ভাই বলেন তো, জিনাত আপা বলেন না। আচ্ছা। বা এটা আগে ইয়া হবে। আচ্ছা, কবির ভাই বলেন দেখি, আগে কোনটা, ইয়া নাকি আগে হা? আমার মনে হচ্ছে আগে হা হবে। আগে হা হবে, আচ্ছা। ইয়া, আচ্ছা, ইনাইয়া হোসেন, এটা আমি এই নামটা আমি শুনি না, অন্য কোনো নামে ছিলেন মনে হয়। ভাইয়া এটা আমার মেয়ের নাম আমি চেঞ্জ করতে ভুলে গেছি। আপনার নামটা কি বলুন তো, আমি আপডেট করে রাখি। তাবাসসুম। ও আচ্ছা, তাবাসসুম, আচ্ছা আমি একটু লিখে রাখি। টি এ তাবাসসুম না, টি এ বি এ ডাবল এস ইউ এম না, হ্যাঁ জি ভাইয়া। তাবাসসুম, ঠিক আছে আমি চেঞ্জ করে রাখি। আচ্ছা, তাবাসসুম আপা বলেন তো,
এখানে কি আগে ইয়া হবে নাকি আগে হা হবে? ইয়া। আগে ইয়া হবে। আচ্ছা, তাসিন কি হবে, আগে হিয়া না আগে হা? তাসিন আব্দুল্লাহ, আর ইউ দেয়ার অর নট? শুনতে পাচ্ছি না, ঠিক আছে। সঞ্জিতা? ইয়া। ইয়া হবে, আচ্ছা। তুমি বলবো? মোরালে সবারটাই ঠিক আছে, বাট কেন ইয়া এবং কেন হা না সেটা বোঝার একটা উপায় আছে, সেটা আমি আজকে আইডিয়া দিয়ে রাখি। সেটা হচ্ছে, আমরা যদি লিখতে যেতাম কোনটা আগে লিখতাম? এই এই ডট থেকে লিখতাম, তাই না? লেখাটা শুরু হতো এখান থেকে, জি। তাই না? মানে যেখান থেকে আমি শুরু করব সেইটা আগে হবে। তাহলে এখানে যখন শুরু করছি এইটা বরাবর নিচে হচ্ছে দুইটা নোক্তা, তার মানে ইয়া আগে, তারপরে শব্দটা তারপরে। এইটা মনে রাখতে হবে যে আমরা কোথা থেকে লিখছি, এটা লেখার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইখানে। অতএব এইটা বরাবর যেটা সেইটা আগে আমার পড়তে হবে, তারপরে অক্ষরটা পরে। এটা পরবর্তীতে বেশ কয়েক জায়গায় কনফিউশনটা হবে। ধরেন এখানে দুইটা নোক্তা থাকবে, এখানে হয়তো এটার উপরে আরেকটা নোক্তা আছে, ধরেন এখানে একটা নোক্তা আছে, সাপোজ এটা এখানে আমার একটা নোক্তা আছে। পুরো সত্য। তখন আপনি কিভাবে বুঝবেন কোনটা আগে? যেখান থেকে শুরু করেছেন সেইটা আগে, তার মানে এই পয়েন্টটা আগে, তার মানে এর নোক্তাটা আগে ধরতে হবে, আর এই নোক্তাটা হচ্ছে পরেরটার জন্য। বোঝা গেছে? জি। জি ভাই, ঘুম পেয়ে যাচ্ছে, তাই তো? ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। এখানে একটা নতুন জিনিস আছে, আলিফ মাকসুরে এবং ইয়া, এটা আমরা নেক্সট ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। ঠিক আছে, তাহলে আজকে যদি সামারি বলি, আমরা 15 নাম্বার পেজ পর্যন্ত পড়েছি। আমি বলবো আপনাদের, যেহেতু এটা এক্সারসাইজ ম্যাটেরিয়ালস এর ভিতরে, 15 নাম্বার পেজ পর্যন্ত খুব ভালোভাবে বারবার করে দেখবেন। এবং আমরা নেক্সট ক্লাসে যেটা করব, শুরুতে আমরা একটা ছোট্ট কুইজ করব, এবং কুইজটা করার জন্য যেটা লাগবে সেটা 15? হচ্ছে আচ্ছা 15, পেজ নাম্বার 15। আচ্ছা। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা স্ক্রিন ইউজ করার চেষ্টা করব। যদি নেহায়েত কোনো কারণে আমাদের সামনে কম্পিউটার বা ল্যাপটপ বা আইপ্যাড কিছু না থাকে, সেক্ষেত্রে আমরা ফোন ইউজ করব। বাট আই উড অলওয়েজ সাজেস্ট যে আপনারা ল্যাপটপ বা আই কোন একটা প্যাড ইউজ করবেন। এটার কারণ হচ্ছে, আমরা যখন নেক্সট ক্লাসে কুইজ করব তখন আপনারা দেখতে পারবেন। এটা একটা কাহুট টাইপের মজার জিনিস হবে। সেটা হচ্ছে, আমি স্ক্রিনে কোশ্চেনটা দেখাবো আর অ্যান্সারটা আপনাদের ফোনের মধ্যে আসবে। 4টা অপশন থাকবে, ওখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো যদি দুটোকে আপনি একই স্ক্রিনে রাখেন আপনার মোবাইলের ভিতরে, তখন জিনিসটা দেখতে খুব কষ্ট হবে ছোট্ট জায়গার ভিতরে। তো যেটা করতে চাই, যে প্রজেক্টরে আমি, মানে আমার যে এই স্ক্রিনটা হবে প্রজেক্টর, এভরিওয়ান উইল সি দ্য সেম কোশ্চেন, বাট অ্যান্সার ABCD এটা আপনার হাতে থাকবে, আপনার ফোনে আপনি যেটা দিবেন সেটা আসতে থাকবে। এন্ড অফ দ্য কুইজ আমরা দেখবো কে কত পেল। তো সেইখানে আমরা এই পেজ 15 পর্যন্ত আমি কিছু কোশ্চেন করবো, 4টা কি 5টা, বেশি না, এবং 5 মিনিটের মধ্যে এই কুইজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, সেটা ইনশাল্লাহ। আইদার আমরা শুরুতে করব অথবা মাঝামাঝিতে করব। যদি শুরুতে সবাই একটু আসতে দেরি করে, তাহলে মাঝামাঝি করব, সাইজ বুঝে করবো ইনশাল্লাহ। কিন্তু ক্লাসটা বাদ দিবেন না ইনশাল্লাহ, হ্যাঁ। আর আজকের ক্লাসের ভিডিওটা আজকে রাতে না হলেও কালকে সকালে ইনশাল্লাহ আপলোড করবো। আপলোড করলেই আপনারা সবাই ইমেল পেয়ে যাবেন। আমি বলবো থ্রু আউট দ্য উইক অবশ্যই ভিডিওগুলো আবার একবার দুবার দেখবেন। অনেক কিছু আপনি ক্লাস করেছেন তারপরও মিস করে গেছেন। জি ভাই, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু